দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিশির ভট্টাচার্যের প্রদর্শনী রেখাচিত্র। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী SM সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। শোনো চিকি মাঙ্কি, তুমি আমার লগে আজকের পর থেকে আর কোনো মজা করবে না, বুঝছো? তুমি মান্নু সর্বোচ্চ আমার কাছ থেকে 3 থেকে 4 বছরের বড়, বুঝছো না মান্নু মিয়া? তুই উল্টাপাল্টা কিছু খাইছিস তাই না? উল্টাপাল্টা বলতেছিস। আমি খাইছি, তুমি খাবা? রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে বাংলায় ডাবিং করা সিরিয়াল পরি। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শ্রাবণী সায়ন্তনী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, গানের মানুষকে পেয়েছি, গান শুনতে পাবো। সকালবেলা গান শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে আপনার সকালটা কিভাবে শুরু হয়? রেওয়াজ করা হয় প্রতিদিন? নিশ্চয়ই, সকালটা উঠেই শুরু হয় আসলে রেওয়াজ দিয়ে, হামিং, তারপর যেরকম করে রেওয়াজটা করা হয়, রেওয়াজের পরে ইনফ্যাক্ট খাওয়া দাওয়া সবকিছু হয়। শুরুটাই হয় আসলে রেওয়াজ দিয়ে। এটা খুব কিন্তু জরুরি, কারণ রেওয়াজ না থাকলে তখন যে কোনো গানই গায় না কেন সেটা আসলে মনে হয় যে মনোপুত হয় না, শুনতে ভালো লাগে না। হয়তো আমার নিজের কাছে সেটা ফিল হয়। আমার মনে হয় যে যেদিন হয়তো আমি একটু উঠতে আমার লেট হয়ে যায়, আমি যখন রেওয়াজ করতে পারি না, মানে হয় কি একটা সময় থাকে যে সময়ে পেরিয়ে গেলে রেওয়াজ হয়তো করা যায় যে কোনো সময়, কিন্তু হয় কি ওই যে রেওয়াজের ওই এফেক্টটা ওই অন্য টাইমে গিয়ে, যেমন আমি যদি 10টায় উঠি তখন কিন্তু সেই এফেক্টটা কাজ করে না যেটা আমি 5টা বা 6টায় উঠলে কাজ করবে। সো ওটা হয় আর কি। আর আপনার যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের পর একটা আলাদা দখল আছে এবং সেটা নিয়ে চর্চা করবার একটা প্রবণতা আছে, সুতরাং সেই রেওয়াজের জায়গাটা ঠিক না থাকলে হয় না। নতুন আর কি কি কাজ আসলে সামনে আসতে চলেছে? যেহেতু সামনে পুজো, সুতরাং পুজোকে ঘিরে কোনো নতুন কাজ করবার পরিকল্পনা এখন করছেন কি? হ্যাঁ, আমার বেশ কিছু নতুন গানের ভয়েস ওভার হয়েছে, রেকর্ডিং অলরেডি হয়ে গেছে। আরও বেশ কিছু প্ল্যানিং আছে পুজো নিয়ে। সামনে একটা কয়েকজন মিলে একটা গানের প্ল্যানিং আছে, টিম ওয়ার্ক। সো আশা করি সামনে আসবে। এখনই কাজ নিয়ে আসলে খুব কিছু বলতে চাইছি না আসলে, কারণ এখনো গানটার নাম কি দেয়া হবে এসব নিয়ে আসলে সিলেক্ট করা হয়নি। আচ্ছা, পরিকল্পনা চলছে কিন্তু এখনো পর্যন্ত পুরোটা ইমপ্লিমেন্টেশন হয়নি। আর অন্যান্য কি কি কাজ এখন, যেহেতু আমরা দেখছি যে অনেক সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আর্টিস্টরা অনেক বিজি আছেন এখন এই মুহূর্তে, তো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কি আপনার নিজের কাজ করা হচ্ছে কিনা? যদি নিজের ইউটিউব চ্যানেলের কথা বলি, নিজের ইউটিউব চ্যানেলের দিকে অন্যদের থেকে আমি আসলে একটুখানি পিছিয়ে, যদিও বা অন্য কোম্পানির গানগুলো বেশি করা হয়, তবে এর পাশাপাশি আমার একটা পেজ আছে। আর এখন যেহেতু ওই যে বলে না সবাই কন্টেন্ট, সো আমিও চেষ্টা করি যে আমার যে গানগুলো, আমার পছন্দের গানগুলো ছোট ছোট করে গেয়ে কন্টেন্ট হিসেবে ছাড়ার আসলে। আচ্ছা, অ্যান্ড হ্যাঁ, ইউটিউবের পাশাপাশি আমার নিজের একটা ইউটিউব আছে, ভেরিফাইড ইউটিউব চ্যানেল।
সো ওখানে আমার কিছু পছন্দের গান কিছু কভার করা হয়, কিছু অরিজিনালস তো করা হয়। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে মানে অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি রাখবার জন্য যা যা কিছু করবার দরকার সেগুলো করা হয়। আলটিমেটলি তাদের জন্যই তো গানটা গাওয়া। আসলেই তাই। গানের সাথে যে একটা চলা, সেটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং ভালোবাসাটাও তৈরি হতে হয়, এবং সেটা একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়, খুব স্বাভাবিক। সেই জার্নি সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। কোনটি শুনছি? প্রথমেই আমার ভীষণ পছন্দের একটা গান করছি, আশা করি ভালো লাগবেন। সকালটা যেহেতু শুরু হলো, সো শুরু করতে চাই একটা নজরুল গীতি দিয়ে। বাহ, আই হোপ সো ভালো লাগবে। আর নজরুল গাইতে আমার ভীষণই ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট বলা চলে। সো চেষ্টা করছি। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি তিয়াসী বাসনা আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। এই গানের যে আবেদন, মানে সেটা একেবারেই অন্যরকম, আর সকালবেলা ভীষণ ভালো লাগলো। একটু জানতে চাইবো যে গানের জন্য সব থেকে বেশি সাপোর্ট করে কে আপনাকে? গানের জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার বাবা মা, আমার ছোট ভাইয়ান, আমার ফুল ফ্যামিলি আসলে আমার গানকে সাপোর্ট করে। আমার ফ্যামিলি থেকে কখনো আমি এই ব্যাপারটা পাইনি যে আমাকে সাপোর্ট করছে না, তাদের সাপোর্ট ছাড়া আমাকে কষ্ট করে গান গাইতে হচ্ছে। আমি সেই দিক দিয়ে বলবো যে আমি ভীষণই ব্লেসড যে আমি সব সময় আমার এই গানের দিক দিয়ে আমি তাদের সাপোর্ট পেয়েছি, অ্যান্ড সেই কারণেই হয়তো বা এখন আমি গান নিয়ে মানে পড়তে পারছি। ইনফ্যাক্ট আমি পড়াশোনাও করছি কিন্তু গান নিয়ে। আচ্ছা, ছোটবেলায় গান শেখা কি বাবা মার ইচ্ছে নাকি নিজের ইচ্ছে? একদম ছোটবেলায় যদি চলে যাই, খুব ইন্টারেস্টিং একটা ছোট গল্প আছে। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমরা যেখানে থাকতাম, আমার হোমটাউন রংপুরে, সো রংপুরে যেখানে থাকতাম সেখানে আমার পাশের বাড়িতে একটা দিদি গান গাইতো। সো ওর হারমোনিয়ামের আওয়াজ সকালে যে রেওয়াজ করতে বসতো, আমি তো ছোট ছিলাম, অনেকটাই ছোট, তখন আমার 2.5 বছর বয়স। বাবা মা বলেছেন, তো যখন নাকি হারমোনিয়ামটা বাজানো হতো আমি দৌড় দিয়ে ছুটে চলে যেতাম সেখানে। অ্যান্ড হয় না যে মানে একটা অন্য বাচ্চা আসলে আমি হারমোনিয়াম ধরতে দেব না, ওই বাচ্চাটাও এরকম ছিল, মানে ওই আপুটাও এরকম ছিল যে আমি তোকে ধরতে দেব না এরকম। তো ও যখন স্কুলে চলে যেত, ওই আন্টিটা ধরে ধরে আমাকে একটুখানি বসাতো ওখানে, না আমার খুব ইন্টারেস্টিং লাগতো যে হারমোনিয়ামটা কি সুন্দর বাজে। তো তারপর আমার বাবার যেহেতু আসলে গান নিয়ে খুব ইচ্ছে ছিল, বাট কোনো রকম সুযোগ হয়ে ওঠেনি। বাবার ইচ্ছে ছিল নিজে গান শিখবার, হ্যাঁ, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর আমার মায়েরও ইচ্ছে ছিল সেম ইচ্ছেটা। হয় না যে গ্রামে থাকার কারণে বা বিভিন্ন মানে প্রতিকূল পরিবেশ আসলে হয়ে ওঠেনি। তো যার কারণে বাবা আমাকে একটা ছোটবেলায় খেলনা হারমোনিয়াম কিনে দেয়। তো তারপর থেকে আমার জার্নিটা, বাবা সারেগামাপা কস্টেপ হয় না যে কস্টেপে সা রে গা মা পা, কালার পেন দিয়ে লিখে দিয়েছিল। অ্যান্ড তারপর থেকে আসলে বাবার হাতে আসলে বলা যায় আমার হাতে খড়ি গানের
আচ্ছা, তাহলে বাবা পরে হচ্ছে হারমোনিয়াম আপনাকে কিনে দেন গান শেখার জন্য? পরে খেলনা হারমোনিয়াম যেটা হয়, যেটা যে একটা প্রথমে একটা কম দামের একটা হারমোনিয়াম কিনে দিয়ে ও তো খেলবে হয়তো। বড় হারমোনিয়ামটা কবে কিনে দিয়েছিলেন? বড় হারমোনিয়াম খুব বেশি লেট হয়নি কিনে দিতে, তার কিছুদিন পরে, মানে যখন 1 বছর পরে, অনেক ইন্টারেস্ট ব্যাপারে। হ্যাঁ, তারপর কার কার কাছে গান শেখা হচ্ছে আপনার? তারপরে আসলে এতই ছোট ছিলাম, বিভিন্ন একাডেমিতে আসলে ভর্তি হওয়ার জন্য একটা মিনিমাম একটা এজ লাগে, বাট আমার সেই বয়সটাও হয়নি যে আমাকে একাডেমিতে ভর্তি করাবে। তখন বিভিন্ন টিচার আমাকে দেয়া হয়, আমার দীপা ম্যাম ছিল, আনিস স্যার ছিল, তারপর শ্রদ্ধেয় তমালকান্তি লাহিড়ী স্যার, এবং উনি কিছুদিন আগেই মারা গেছেন। এবং আমি জিয়াউল হক লিপু স্যারের কাছে শিখেছি, এবং এখন আমি পড়াশোনা করছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন। সো ওই জায়গাটা আমার থেকেও ইচ্ছে আমার বাবা মায়ের বেশি ছিল। তারা আমাকে এরকম স্বপ্ন দেখাতেন যে কখনো তুমি শান্তিনিকেতনে পড়বে, এটা আমরা দেখতে চাই, যে শান্তিনিকেতনে তুমি গান করছো, ওখানে পড়াশোনা করছো, সেই যে সুরের সাথে একটা আলাদা দেখিয়ে দিয়েছেন কিন্তু বাবা মা। স্বপ্নটা তারা আমাকে সত্যি দেখিয়ে দিয়েছেন। সেই পথে হাঁটবার জন্য যত কিছু সাধনা করা দরকার, হ্যাঁ, সেটাও আপনি করছেন আপনার পরিশ্রমের জায়গা থেকে। আমার মনে হয় যে আমার পরিশ্রম যতনাটুকু, তার থেকে তাদের চাওয়াটা আসলে অনেকটা বেশি ছিল। তাদের চাওয়ার জোরে হয়তো আমি আজকে যতটুকু ততটুকু। কিন্তু রিয়েলিটি শো কেন? মানে গান তো শিখছিলেন, নিজের মতো করে গাইছিলেন। হয় না যে বিভিন্ন কম্পিটিশন, রিয়েলিটি শো এর আগেও আসলে বিভিন্ন ন্যাশনাল যে প্রতিযোগিতাগুলো হয়, জাতীয় পুরস্কার, তারপরে শিক্ষা সপ্তাহ, সেগুলোতে পার্টিসিপেট করি। হয় না যে অনেকে পার্টিসিপেট করছে, আমিও করি, অ্যান্ড একটার পর একটা যখন যেটা হয় তখন একটা আগ্রহ বেড়ে যায়। ব্যাপারটা এরকম কাজ করে নিজেকে আরেকটু জাজ করে নেওয়া, যে আমি রংপুরে পড়েছি, এবার একটু রংপুরের বাইরে একটু এক্সপ্লোর করা যাক, একটু জাজমেন্টরা কি বলেন আমাকে, আমি গান নিয়ে আরো কি করে এগোনো যায়। আসলে আমার মনে হয় এটা একটা শেখার ধাপ। আমি হয়তো এই জায়গাগুলো না আসলে হয়তো এতটুকু শিখতে পারতাম না। পরে রিয়েলিটি শোর পরে কি জীবনে কোনো পরিবর্তন এসেছে বা গানের ক্ষেত্রে? রিয়েলিটি শোতে যেটা হয়, রিয়েলিটি শো তারা আমাদেরকে একটা পথ দেখিয়ে দেন, অনেকটা, আমি বলবো যে অনেকটা দূর এগিয়ে দেন আমাদেরকে, একটা সিঁড়ি আমাদেরকে, যে আমরা তোমাদেরকে একটা সিঁড়ি দেখিয়ে দিলাম, এখন ওঠার দায়িত্ব তোমাদের, এবং তোমরা কত দূর উঠতে পারো সেটা তোমাদের উপরে। এবং এই সিঁড়ির আসলে শেষ নেই। আর আমার মনে হয় আমি শান্তিনিকেতনে শেখার থ্রুতে আমার মনে হয় যে শেখাটা কোনো কারণে ছাড়া যাবে না, কারণ অনেকটা পথ বাকি, অনেকটা শেখা বাকি। ওখানে গিয়ে কোনো কারণে মনে হয়েছে যে আমি কিছু জানি না। লিটারেলি আমি এই যে ছোটবেলা থেকে গান শিখছি, মনে হয়েছে যে আমার শেখন পদ্ধতিতে হয়তো কিছু ভুল রয়েছে, এখানে এসে আবার নতুন করে শুরু করা। তো তারপর মনে হয়েছে যে আসলে যারা আসলে শেখার জন্য আসে, অনেকে আসলে এখন গানটাকে অনেকভাবে নেয়, বাট যারা সত্যি কথা বলতে শুদ্ধ সঙ্গীত বা এক্স্যাক্টলি মন থেকে শিল্পী সত্তা নিয়ে যারা বড় হয়, তারা সবসময় আসলে ওই ভিউ বা মানে ওই যে জনপ্রিয় লাইমলাইটে আসার যে ব্যাপারটা, ওই টেন্ডেন্সিটা কাজ করে না, ওই টেন্ডেন্সির থেকেও আমাকে ভালো গাইতে হবে, আমাকে আরো শিখতে হবে, আমাকে জানতে হবে, এই ব্যাপারটার প্রতি তাদের আসলে আগ্রহটা বেশি থাকে। আচ্ছা, শান্তিনিকেতনে পড়তে যাবার সিদ্ধান্ত তো বাবা মায়ের, আপনি যেটা বলছিলেন, কিন্তু এবং ওখানে গিয়ে আপনার যে শিখন পদ্ধতি, সেখানে হয়তো অনেকটা পরিবর্তন এসেছে। এই যে শাস্ত্রীয় সঙ্গীত, সেটা তো একটা সাধনার ব্যাপার, মানে একটা মগ্ন থাকতে হয়, নিজের ভেতরে থাকতে হয়, মানে নিজেকে খুঁজে পাওয়ার একটা প্রাণান্ত চেষ্টা সবসময় চলতে থাকে। সেই চেষ্টাটা করে যাচ্ছি, এখনো খুঁজে পাইনি সেখানে আমি। জানি না কবে ওখানে মানে খুঁজে পাবো নিজেকে। অবশ্যই এই চেষ্টাই রত থাকলে একদিন না একদিন ঠিকই খুঁজে পাওয়া যাবে। আর একটি গান শুনতে চাইবো। নিশ্চয়ই। কোন গানটি শোনাবেন? আমি আসলে যে কাজগুলো করেছি আমার মৌলিক গানের, সেগুলো তো সবসময় আমার ফোক গানের প্রতি বেশি মানুষ দেখেছে, এন্ড অনেকে ভাবে যে শুধুমাত্র আমি হয়তো ফোক গান গাই, বাট দ্য থিং ইজ আমি আসলে ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের জোনারের গান শিখে এসেছি, অ্যান্ড ওখানে যাওয়ার পরে আমার আসলে গানের প্রতি টেস্ট চেঞ্জ হয়েছে। আমার কখনো ঠুমরি ভালো লাগতে শুরু করেছে, কখনো গজল ভালো লাগছে, না আমি আসলে নিজেকে ভাঙতে চেষ্টা করে আর পছন্দ করি। তো সেই থেকে আমার ঠুমরি ভীষণ পছন্দ হয়ে ওঠে। সো সেই থেকে একটা ঠুমরি অঙ্গের গান শোনাচ্ছি, শুনি।
জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি। হয় জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। চেয়ে চেয়ে পথ তারি, চেয়ে চেয়ে পথ তারি। হিয়া মোর হয় ভারী, হিয়া মোর হয় ভারী। রূপের মধুর মোহ, রূপের মধুর মোহ। বলো না কি করে ছাড়ি। হয় জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। বাহ, দারুণ দারুণ। প্রথম মৌলিক গান কবে করা হয়েছিল? প্রথম মৌলিক গান করা হয়েছিল 2018-এ। আমি জাস্ট আমার রিয়েলিটি শো থেকে বেরিয়েই যে পয়লা বৈশাখটা পড়েছিল, তখন সাডেন প্ল্যান করা যে একটা নতুন গান করা উচিত। আমার কোনো কারণে মনে হচ্ছিল যে আমার একটা মৌলিক গান হবে। সো সেরকমভাবে আমার রংপুরের দুজন আর্টিস্ট ছিল, হৃদয় আহমেদ নয়ন ভাই এবং বাবু ভাই। একজন সুর করলেন, একজন লিখলেন, এবং দুর্দান্ত একটা কম্পোজিশন হলো এবং খুব দ্রুত মানে সেই ব্যাপারে কথাবার্তা হলো। আমি আসলে প্ল্যানিং করছিলাম অ্যান্ড সব কিছু মিলে ব্যাটে বলে মিলে গেছে, ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। অ্যান্ড সেই সাথে সেই গানটা এত দ্রুত মানুষের ভালো লাগবে এটা আসলে কল্পনা করিনি। অ্যান্ড ওই সময় 2018 সালে তখন মানুষ তখন অবধি টিভি মুখী ছিল, তখন ইউটিউব জাস্ট নতুন বাংলাদেশে আমরা ইউটিউবটা তখন দেখা শুরু করেছি, তখন অত জনপ্রিয় নয় ইউটিউবটা। তো তখন ওই এক সপ্তাহের মধ্যে আমার ওই গানটা 2 মিলিয়ন হয়, অ্যান্ড সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। সো তখন আসলে অনেক পত্রিকায় লেখা হয় এবং ওই সময় অনেকের গান, অনেক বড় বড় আর্টিস্টের গান আসলে উঠছিল, কার গান প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, সেখানে আমার গানটা সেকেন্ড পজিশনে ছিল। সো এটা আমার জন্য অনেক ভালো লাগে। প্রথম মৌলিক গান অনেক বড় একটা প্রাপ্তি। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান করা হয়েছে? প্রায় 30টারও বেশি। 30টা। এবং আপনি মনে একটু সময় নিয়ে তারপর আমি একটু সময় নিয়ে কাজ করি, কোয়ালিটিটা মেইনটেইন করে তারপর কাজ করেন। এক্স্যাক্টলি, চেষ্টা করছি। কোনো প্ল্যানিং আছে মানে ক্যারিয়ারটা কিভাবে আসলে নিয়ে এগোতে চান, এরকম কোনো কিছু? ক্যারিয়ার বলতে আমার গান নিয়ে তো এগোনোর প্ল্যান আছে, এখন কি করে আরো সামনে এগোবো সেটা নিয়ে এখনো সেভাবে ভাবা হয়নি। এখন দেখা যাক, অনেক বড় ইচ্ছে আছে কিন্তু এখনো মানে বুঝতে পারছি না কোন দিকে যাব, আসলে কোন দিকে গেলে ইচ্ছেগুলো পূরণ হবে। কিন্তু ইচ্ছেগুলো আছে, ইচ্ছেগুলো পূরণ হোক সেই প্রত্যাশা রইল। ভালো গানের সাথে, শুদ্ধ গানের সাথে থাকাটা খুব কঠিন এই সময়ের জন্য, এবং সেই জায়গাতে নিজেকে ফোকাস রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ। একদমই তাই। সেই জায়গাটা পূরণ হোক। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।